নমস্কার বন্ধুরা, আমি চৈতালি চক্রবর্তী আবারও চলে এসেছি তোমাদের গল্প পাঠের আসরে নতুন দুটি গল্প পাঠ করে শোনাতে। আমাকে একটু কাইন্ডলি কেউ বলো যে আমার কথা তোমরা পরিষ্কারভাবে শুনতে পাচ্ছ কিনা, কারণ এবারে আমি নতুন এটি ব্যবহার করছি গলার জন্য। শুভ সন্ধ্যা রঞ্জিতা, এসে গেছো। আমাকে একটু বলবে ভাই যে সেনোরিটা এসে গেছো। সেনোরিটা রঞ্জিতা, আমাকে একটু বলো যে যেহেতু আমি এই মাইকটা ব্যবহার করছি তোমরা ঠিক মতো আমার কথা শুনতে পাচ্ছ কিনা। অল ক্লিয়ার, সব পরিষ্কার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ তোমাদের। আজকে যে দুটি গল্প বলবো দুটি খুবই ভয়ের, এবং তার সঙ্গেও যেটা আছে একটু মন খারাপ। প্রথম গল্পটা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে কিছুটা মিলে যায়। প্রথম গল্পের লেখক রতন তনু ঘাঁটি। গল্পের নাম পাতাল রেলের টিকিট। হ্যাঁ জয়িতাদি, তুমি এসেছো, খুব ভালো লাগছে তোমাকে দেখে। তুমি বলেছো পরিষ্কার শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমাকে অন্যান্য বন্ধুরাও বলেছেন যে শুনতে পাচ্ছে। আমি তোমাদের অনুমতি নিয়েই শুরু করে দিচ্ছি গল্প পাঠ। প্রথম গল্প আজকের পাতাল রেলের টিকিট, লিখেছেন রতন তনু ঘাঁটি। অফিস থেকে বেরোতে বেরোতে সন্ধে 7টা পেরিয়ে গেল। সকাল থেকে মনটা কেমন আনমনা হয়ে আছে। সকালে একটা কোকিল একটানা ডেকেছিল অনেকক্ষণ। কেমন মন করা, কেমন যেন করা সেই ডাক। আমাদের পাশের বাড়ির মোহনবাসী আমের গাছটায় কোকিলটা মাঝে মাঝে এসে বসে। একটানা অনেকক্ষণ ডাকে। আজও ডেকেছিল কোকিলটা। সাধারণত কোকিলের ডাক শুনলে মনটা ভালো হয়ে যায় এক একদিন। আজ মনটা বড়ই আনমনা। আমি চাঁদনি চকে পাতাল রেল ধরে বাড়ি ফিরি। স্টেশনের স্মার্ট গেটে কার্ডটা পাঞ্চ করতে গিয়ে দেখলাম কার্ডের টাকাটা ফুরিয়ে গেছে। অগত্যা টিকিট কাউন্টারে স্মার্ট কার্ডে টাকা ভরানোর জন্য দাঁড়ালাম। এটাই আবার এক্স্যাক্ট ফেয়ারের কাউন্টারও বটে। কাউন্টারের ভিতর থেকে ভদ্রলোক বললেন, মেশিন খারাপ, স্মার্ট কার্ডে টাকা ভরা যাবে না। আমার কাছে মহানায়ক উত্তঙ্কন স্টেশন পর্যন্ত যাওয়ার এক্স্যাক্ট ফেয়ারের খুচরো 6 টাকা নেই। তাই পাশের কাউন্টারে গিয়ে দাঁড়ালাম। স্মার্ট কার্ড নিয়ে মাঝে মাঝে নানা রকম সমস্যা পড়তে হয়। কখনো গেটে পাঞ্চ মেশিন খারাপ থাকে, তখন আবার বিনে পয়সায় পাতা রেল ভ্রমণটা হয়ে যায়। কখনো এই স্টেশনে টাকা ভরা যায় না, অন্য স্টেশনে যাও। কতদিন যে হয়ে গেল, এখনো কেন যে পুরো ব্যবস্থাটাই চালু করা গেল না কে জানে। টিকিট কাটার লাইনটা বেশ বড়। ধীরে ধীরে লাইন এগোচ্ছে। আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তার বয়স 50 কি 55 হবে। প্যান্ট শার্ট পরা, মাথায় কাঁচা পাকা চুল, চোখে চশমা। ভদ্রলোক একবার বাঁ পকেটে আর একবার ডান পকেটে হাত ঢুকিয়ে খুচরো টাকা বের করে গুনছেন। ফের কোন পকেটে রেখেছেন সেটাও খুঁজছেন। আমি ভাবলাম ভদ্রলোকের যদি খুচরো টাকা আছে তো উনি এক্স্যাক্ট কাউন্টারে গিয়ে টিকিট কাটতেই পারেন। খামোকা কষ্ট করে লাইনে দাঁড়িয়ে আছেন কেন? ওই কাউন্টার তো ফাঁকাই পড়ে আছে। এক সময় ভদ্রলোক ফের খুচরো টাকা বের করে গুনতে শুরু করলেন। আমি বললাম, দাদা, আপনি তো এক্স্যাক্ট ফেয়ারে কাউন্টারে টিকিট কাটলেই পারতেন, তাহলে তো কষ্ট করে এতক্ষণ লাইনে দাঁড়াতে হতো না। ভদ্রলোক কেমন স্মিত হাসি হেসে বললেন,
কষ্টের কি আসে যায় বলুন? আমি মনে মনে ভাবলাম, এ কিরকম কথা, কষ্টে কি আসে যায়? যাকগে, উনি যদি কষ্ট করতে চান তো করুন, ওনার ব্যাপার। চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। ভদ্রলোক কাউন্টারে পৌঁছলেন। 6 টাকা দিয়ে একটা মহানায়ক উত্তম কুমারের যাওয়ার টিকিট চাইলেন। টিকিট নিয়ে পকেটে রাখতে রাখতে সরে দাঁড়ালেন। আমি 10 টাকা দিয়ে একটা মহানায়ক উত্তম কুমারে যাওয়ার টিকিট চাইলাম। ওই স্টেশনে নেমে আমাকে ঠাকুরপুকুর যেতে হয়, 2বার অটো বদলেন। হঠাৎ দেখলাম আমার পায়ের কাছে একটা টিকিট পড়ে আছে। ওই ভদ্রলোকই বোধহয় টিকিটটা পকেটে রাখতে গিয়েছিলেন, ভুল করে বোধহয় পড়ে গিয়েছে। আমি টিকিটটা কুড়িয়ে ভদ্রলোকের পিছন পিছন ছুটলাম। বললাম, এই যে দাদা শুনছেন? ও দাদা শুনছেন? আপনার টিকিটটা পড়ে গিয়েছিল, এই নিন। ভদ্রলোক সকালবেলা সেই কোকিলের ডাকের মতন বিষণ্ণ গলায় বললেন, টিকিট? টিকিটে কি আসে যায় বলুন? বলে হাত বাড়িয়ে টিকিটটা চাইলেন। আমি টিকিটটা ওর হাতে দিতে গিয়ে দেখলাম টিকিটের ওপর একটা লাল কালির ফোঁটা। হঠাৎ আমার মনে হলো ওটা রক্তের ফোঁটা নয় তো। তারপরে ভাবলাম, তাই বা কেন হবে? এমন অলীক ভাবনার কোনো মানে আছে কি? পাতাল রেলের টিকিট সদ্য মেশিন থেকে বেরিয়েছে, এতে রক্তের ফোঁটা আসবে কোথা থেকে? নিজের এমন অবাস্তব ভাবনার জন্য নিজেকেই বকে দিলাম। তবে লাল দাগটা কিন্তু ফুল দেখিনি। ভদ্রলোক তখন সিঁড়ি দিয়ে নামছেন, আমিও এগিয়ে গেলাম। ট্রেন আসতে 4 মিনিট দেরি এখন। প্ল্যাটফর্মে নেমে আর সামনেই দাঁড়ালাম। প্রথম কম্পার্টমেন্টে উঠলে মহানায়ক উত্তম কুমার স্টেশনের বাইরে বেরোনোর গেটটা একটু কাছাকাছি হয়। যারা নিয়মিত পাতাল রেলে যাওয়া আসা করেন তারা অনেকেই নির্দিষ্ট কম্পার্টমেন্টে ওঠেন। রেলি প্যাসেঞ্জারের সঙ্গে দেখাও হয়। আমিও ঠিক এই রকম সময় যখন পাতাল রেলের এই কম্পার্টমেন্টে উঠি তখন অনেক চেনা মুখের দেখা পাই। তবে আমি একটু লাজুক স্বভাবের বলে যেচে তেমন কারোর সঙ্গে আলাপ করতে পারি না। এমন সময় দেখলাম আমার ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকেছে। আমি ট্রেন ধরার জন্য রেডি। ট্রেনটা প্রায় এসেই গিয়েছে। হঠাৎ পাশে তাকাতেই দেখলাম সেই ভদ্রলোক আমার পাশে এসে দাঁড়িয়েছেন ট্রেন ধরার জন্য। ট্রেনটা কাছাকাছি আসতে ভদ্রলোক ট্রেনের সামনে ঝাঁপ দিতে গেলেন। হতচকিত আমি খামচে ধরে ফেললাম জামা শুধু ভদ্রলোককে। কোনো রকমে বাঁচানো গিয়েছে। অনেক লোক জড়ো হয়ে গেল। ভদ্রলোককে কেমন যেন বিমর্ষ এবং ক্লান্ত দেখাচ্ছে। একটা কম বয়সী ছেলে ভদ্রলোককে নিয়ে গিয়ে বসিয়ে দিল প্ল্যাটফর্মের বেঞ্চে। উনি একটু ঘামছেন। আমি এগিয়ে গেলাম ওনার কাছে। এই ট্রেনটাও আমার ধরা হলো না। মিনিট পরে ট্রেনটা চাঁদনি চক ছেড়ে গেল। উল্টো দিকে ট্রেনও এলো, ছেড়েও গেল দমদমের দিকে। এখন প্ল্যাটফর্মটা বেশ ফাঁকা। আমি ওর পাশের চেয়ারটায় গিয়ে বসলাম। সমব্যথির গলায় বললাম, এমন কাজ করতে গেলেন কেন? মানুষ বেঁচে থাকার জন্যই তো কত কষ্ট করেন। আর আপনি? ভদ্রলোক খুব নিরীহ শান্ত গলায় বললেন, বেঁচে থাকা? বেঁচে থাকায় কার কি এসে যায় বলুন? আমি বেশ জোরের সঙ্গে বললাম, না না, আপনাকে বেঁচে থাকতেই হবে। উনি খুব বিষণ্ণ চোখে তাকালেন আমার মুখের দিকে, কোনো কথা বললেন না। আমি বললাম, জীবনের ওপর আপনার এত রাগ? আবারও উনি আমার মুখের দিকে তাকালেন, তেমনই বিষণ্ণ চোখে। আমি কি করব? নতুন যারা প্ল্যাটফর্মে জড়ো হচ্ছেন ট্রেন ধরার জন্য তারা তো জানেন না যে এই ভদ্রলোক একটু আগেই নিজেকে শেষ করে দিচ্ছিলেন। আমি কি সবাইকে জানিয়ে দেব এই ভদ্রলোক একটু আগে, তারপর জোর করে কি ট্রেনে ওনাকে তুলে দেব?
অনেক তরুণ আছে, তারা জানলে ওকে ঠিক বাড়ি পৌঁছে দিয়ে আসবে। আমার এইসব ভাবনার ফাঁকে দেখলাম ভদ্রলোক এগিয়ে যাচ্ছেন প্ল্যাটফর্মের মাঝের দিকে। আমি নিজেকে কেমন গুটিয়ে নিলাম। যাক, যা করার করুন উনি, আমার কি? আমার ওপর তো সব আত্মহননকারীকে বাঁচানোর দায়িত্ব দিয়ে কেউ চাপিয়ে দেয়নি। তারপর আজ রাতে আমাকে একটা কবিতা লিখতে হবে, কাল সকালে ওই লিটল ম্যাগাজিনের সম্পাদক ফোন করবেন, ফোনেই আমি কবিতাটা বলে দেব, সম্পাদক লিখে নেবেন। আজকাল এমনই চল হয়েছে, ডাক বিভাগের অপদার্থতা আর দায়িত্বহীনতার জন্যই এমন পথ বেছে নিতে হয়েছে মানুষকে। ৭-৫ ভাবনার ফাঁকে পরের ট্রেন এসে গেল। আমিও হুড়মুড় করে উঠে পড়লাম। ফিরে দেখা হলো না ওই ভদ্রলোক কি করলেন। মনটা আরো বিষণ্ণ হয়ে উঠল। টানেল দিয়ে ট্রেন ছুটে চলেছে, আমার ফের সকালবেলার কোকিলের ডাকটা কানে বেজে উঠল। বেয়াক্কিলা কোকিল, আজ কেন যেন অমন করে ডাকলো। কখন যে ট্রেনটা মহানায়ক উত্তম কুমার স্টেশনে এসে পৌঁছে গেছে খেয়াল হলো ট্রেনের ঘোষকের গলার ঘোষণায়। ট্রেন থেকে নেমেই এক অসম্ভব দৌড় শুরু হলো যাত্রীদের মধ্যে। এতে যে ঠিক কতখানি কার লাভ হয় কে জানে, যারা দৌড়ায় তারাও কি জানে? কখনই কি তারা ভেবে দেখেছে যে আমি ওই দৌড়ের মধ্যে থাকি না কেমন? আবার এই দৌড়ের সময় আমার মধ্যেও কেমন যেন একটা দৌড়ানোর স্রোত বয়ে যায়, অনেকটা ছোঁয়াচে রোগের মতো। তখন আসতে হলেও দৌড়াই। আমি স্টেশন থেকে বেরিয়ে এলাম। বেশ বড় একটা চাঁদ উঠেছে। আজকে চাঁদটাকে অন্য দিনের চেয়ে মন মরা মনে হলো। আজকে দিনটাই যেন এমন। টালিগঞ্জে অটোর লাইনে দাঁড়ালাম। দু একবার অটো ধরে তবে ঠাকুরপুকুর যেতে হয়। এই অটোর লাইন অনেক সময় অ্যানাকন্ডার মতন এঁকে বেঁকে চলে, পিছনে পেট্রোল পাম্প পর্যন্ত। আজ তত লম্বা লাইন নেই, জোনা ৩০ লোক দাঁড়িয়ে আছে, তবে আজ অটোর ফ্লো কম। রাস্তায় কোথাও জ্যামে আটকে আছে মনে হয়। লাইন খুব ধীরে ধীরে এগোচ্ছে। এখনই ঘড়িতে প্রায় 8:30 বাজে, বাড়ি পৌঁছতে পৌঁছতে 9:30টাও পেরিয়ে যাবে। মন থেকে ওই ভদ্রলোকের চিন্তা কিছুতেই যাচ্ছে না। কি হলো ভদ্রলোকের? উনি কি আমার ট্রেনটাতে উঠেছিলেন, নাকি আমার ট্রেনে না উঠতে পেরে পরের ট্রেনে? বাড়িতে গিয়ে টিভির খবরটা দেখতে হবে, কিছু যদি ঘটে তো খবরে দেখাবে। ভদ্রলোক কি সংসারে খুব দুঃখী? কেন? স্ত্রী কি তাকে ভালোবাসে না? সংসারে কি খুব টানাটানি? হয়তো বা খুব সামান্যই চাকরি করেন, পান্তা জোটালেও নুন ফুরিয়ে যায়। আমার মনে হয় এই নিয়ে একটা গল্প লিখে ফেললে কেমন হয়? লিখলে গল্পটা খুবই দুঃখের হবে, কিন্তু কেন? পৃথিবীতে এত দুঃখ ছড়িয়ে আছে, এত দুঃখের ঘটনা, তার উপর আবার দুঃখের গল্প কেন? এই বিষয় নিয়ে আনন্দের গল্প লিখলে কেমন হয়? তাই তো উচিত, দুঃখী মানুষকে যতটুকু আনন্দ দেওয়া যায়। এইসব ভাবনার মধ্যে এতটাই ডুবে ছিলাম যে কখন অটো এসেছে আমি অটোয় উঠে বসেছি খেয়াল নেই। আমি বসেছি অটো চালকের ডান দিকে। অটোর করুণাময় ব্রিজ পেরোলো, পিঁপড়ের শাড়ির মতন অটোর লাইন এই রাত 9টাতেও। অটো হরিদেবপুর পর্যন্ত ধিমি গতিতে চলল, তারপর বেশ গতি পেয়ে গেল। এই মার্চ মাসের সন্ধ্যের রাতে বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে বাতাসে। আমি বেশ একটু গুটিয়ে নিলাম নিজেকে। এমন সময় লুকিং গ্লাসে চোখ পড়তেই দেখলাম ওই ভদ্রলোক আমার পিছনে অটোর ডান দিকে বসে আছে। আমি চমকে উঠলাম। টালিগঞ্জে অটোর লাইনে তো আমার সামনে ভদ্রলোককে দাঁড়াতে দেখিনি, তাহলে উনি অটোতে বসলেন কি করে? মনে মনে ভাবলাম, না না, উনি ঠিকই অটোর লাইনে ছিলেন, আমি আনমনা ছিলাম বলে ওনাকে দেখতে পাইনি। মনে মনে ভাবলাম, তাহলে ভদ্রলোক আমাদের দিকেই থাকেন। যাক, তাহলে ওকে বাঁচিয়ে একটা ভালো কাজ করেছি।
হয়তো দেখা যাবে উনি আমাদেরই পাড়াতেই থাকেন। দেখাই যাক উনি কবরডাঙ্গায় গিয়ে ঠাকুর পুকুরের অটো ধরেন কিনা। আজ সকাল থেকেই ক্ষণে ক্ষণে ভীষণ আনমনা হয়ে যাচ্ছি, কোনো কিছুতেই ঠিক মতন মন বসাতে পারছি না। কেন এমন হলো আজ? তখনই মনে পড়ল সেই কোকিলটার কাজ। সে যেই সকালে এমন মন কেমন করে সুরে ডাকলো একটা না, আর তারপর থেকেই না। একদিন আমার বাড়ির পাশে ওই আম গাছটায় এসে বসেছিল একটা হলদে শালিক। কি তার চোখ জুড়ানো রূপ, তার ওই আগুন ছড়ানো হলদি রং দেখে সেদিন মনটা যেন অদ্ভুত আনন্দে ভরে উঠেছিল। অনেকে ওই পাখিটাকে বেনি বউ বলে ডাকে, অনেকে বলে ইষ্টি কুটুম। আমরা ছেলেবেলায় মেদিনীপুরের গ্রামে ওই পাখি অনেক দেখেছি। আমরা ডাকতাম হলদে পাখি বলে। সেদিন সেই হলদে শালিক দেখার পর সারাদিনই মনটা টই টই করছিল আনন্দে। একই দিন এক একটা পাখি ফুল কেমন যেন মন ভালো রাখে সারাদিন, তাই না? আজ যেমন ওই কোকিলটা মন খারাপ করে দিয়েছে। হঠাৎ খেয়াল করতে দেখি আমি ঠাকুর পুকুরের অটোয় বসে চলে এসেছি একদম বাড়ির কাছে। জেমস লং সরণির কাছে বাজারে নেমে পড়লাম। বাদিকেই আমার পাড়া, 3 মিনিট হাঁটলেই আমার বাড়ি। প্রায় 10টা বাজতে চলল। তড়িঘড়ি বাড়ি পৌঁছে গেলাম। বাড়িতে থাকি আমরা দুটি প্রাণী, আমি আর মেঘনা দাদা। আমার স্ত্রী থাকেন হলদিয়ায়, চাকরি করেন ওখানে। ছেলে বৌমা মেয়ে থাকে বেঙ্গালুরুতে। মহিষাদলে গ্রামের বাড়িতে মার ভাইরা থাকে। মেঘনা দাদা আমার বাবার আমলের লোক, কবে যে আমাদের বাড়িতে আছে কেউ মনে করতে পারে না। সবাই বলে এই মাইক্রো ফ্যামিলির যুগে এমন মানুষ পাওয়া বড়ই কঠিন। মেঘনা দাদার রান্নার হাতও বেশ ভালো, দারুণ শুক্তো রাঁধতে পারেন, মাংসটাও রাঁধে দারুণ। আমাদের কলকাতার বাড়িতে আমি একা থাকি। মা মেঘনা দাদাকে পাঠালো, সেই থেকে আমরা দুজন এই বাড়িতে। মেঘনা দাদাই রাঁধে, বাজার করে, সব দিক সামলায়। সপ্তাহান্তে আমার স্ত্রী চলে আসেন এখানে, কখনো আমি চলে যাই হলদিয়ায়। ছেলে বৌমা মেয়ে ছুটি পেলে চলে আসে। আমাদের এই বাড়ি তখন যেন মুখরামে, হই হট্টগোলে জমজমাট হয়ে ওঠে। মেঘনা দাদাও তখন আহ্লাদে 16খানা, একাই 10 হাতে সব সামলায়। বাড়ি এসে আমি আর মেঘনা দাদা একসঙ্গে রাতের খাওয়া সেরে নিলাম। খেতে বসে ওই ভদ্রলোকের গল্প করলাম। অবাক হয়ে শুনল মেঘনা দাদা। সব গুছিয়ে মেঘনা দাদা শুতে দেরি হয়, আমি শুতে চলে গেলাম। আমার ঘরের দরজা ভেজানো থাকে, বন্ধ করি না। সকালবেলায় মেঘনা দাদা ঘুম থেকে ওঠার ডাক দেবে বিছানার পাশে এসে, আর তখনই আমি উঠব। কিন্তু কিছুদিন হলো একা একাই আমার ঘুম ভেঙে যাচ্ছে, কখনো কোকিলের ডাকে, কখনো তো মোরগের ডাকে। আমার বাড়ির চারপাশে গাছে যে কত রকমের পাখি ডাকে, ঘুম ভেঙে যায়। এইসব ডাক বেশ ভালোও লাগে এক একদিন। আমি একটু উঁচু বালিশ পছন্দ করি, তাই আমার বালিশটার উপর আমার স্ত্রীর বালিশটাও নিয়ে নিই, এতে যেন আরাম লাগে। মেঘনা দাদা কিন্তু খুব বকে, ডাক্তারের নিষেধ মনে করিয়ে দেয়। আজ বোধহয় মেঘনা দাদা খেয়াল করেনি যে দুটো বালিশ পেতে আমি ঘুমিয়ে পড়লাম। ঘরে লম্বা জানালাটা দিয়ে বিকেলবেলার কোণে দেখার আলোর মতো অদ্ভুত একটা আলো এসে পড়েছে। গতকালে সেই কোকিলটা ডেকে উঠল একবার। সকাল এসে পড়েছে আমার ঘরের জানালায়। কুয়াশা কেটে রোদ ওঠার মতন চোখের পাতা থেকে ঘুমটা সরে যেতেই আমার মনে হলো মাথাটা যেন অনেকটা নিচে পড়ে আছে। হাত দিয়ে দেখলাম একটা বালিশ মাথার দিকে শুয়ে আছি। আর তাহলে আরেকটা বালিশ কোথায় গেল? ঘুমানোর সময় তো দুটো বালিশে উপর ওপর রেখে শুয়েছিলাম। আমি পাশে হাতটা দেখতে গেলাম, বালিশটা কোথায় গেল? অমনি আমার হাতে লাগলো একটা বরফ ঠান্ডা কিছু উপর। চোখ বড় করে তাকিয়ে দেখলাম আমার পাশে বালিশে মাথা দিয়ে শুয়ে আছে সেই ভদ্রলোকটা। আমি করে চিৎকার করে, আর কিছু মনে নেই। তারপরের কথা মেঘনা দাদার মুখ থেকে শুনলাম জ্ঞান ফেরার পর।
আমার চিৎকার শুনে মেঘনা দাদা ছুটে এসেছিল আমার ঘরে। ফ্যানটা ফুল স্পিডে চালিয়ে চোখে মুখে জলের ঝাপটা দিয়েছিল। আপনার কি মিনিট 5 মরার মতন পড়েছিলাম। এইমাত্র চোখ মেলে তাকালাম। একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে মেঘনা দাদা ঠাকুর প্রণাম করলো, কপালে দুটো হাত ঠেকিয়ে। তারপর বলল, দাদা বাবু, তুমি চুপ করে বসে থাকো বিছানায়, আমি একটু দুধ গরম করে আনি, তুমি যেন এখনো উঠতে যেও না। আমি বাধ্য শিশুর মতন ঘাড় নেড়ে মেঘনা দাদার কথায় সায় দিলাম। কপালে গুড়ি গুড়ি বৃষ্টির মতন ঘাম জমে আছে, নাকি ঘাম নয়, মেঘনা দাদার দেওয়া জলের ঝাপটার গুঁড়ো। মেঘনা দাদা ব্যস্ত হয়ে চলে গেল রান্নাঘরের দিকে। ফ্যানের বাতাস যতটা ঠান্ডা লাগার কথা তার চেয়েও অনেক বেশি ঠান্ডা লাগছে। তাহলে কি ভোর রাতে বৃষ্টি হয়েছিল? অভ্যেসবত বালিশের পাশে মোবাইল ফোনটা রেখেই ঘুমোই। হাতড়ে মোবাইলটা খোঁজার চেষ্টা করলাম, কোথাও পাচ্ছি না। ফের যেন ঘামতে শুরু করলাম। একবার মনে হলো পাশের বালিশটার নিচে ফোনটা নেই তো। সেই বালিশটা তুলে সরিয়ে দিলাম, আর অমনি আমার চোখ দুটো বড় বড় হয়ে গেল। দেখলাম বালিশের নিচে গতকালকে লোকটা সেই পাতাল রেলের টিকিটে সেই রক্তের দাগের মতো গোল গোল দাগ। তারপর তারপর আমার আজ কিছু মনে নেই। হ্যাঁ, রবি বাছু এসেছো। শুভ সন্ধ্যা ভাই, শুভ সন্ধ্যা সুদীপ্তা। ঠাকুর পুকু ক্যান্সার হসপিটালে 7 মাস ভর্তি ছিলেন আমার বাপি। 1995 এই সময় গেছে, রোজ বিকেলে যেতাম। আজকের গল্প। হ্যাঁ, আমি সেই জন্যই শুরুতে তোমাদের বললাম যে আমাদের জীবনের সঙ্গে অনেকটা মিলে যাচ্ছে, স্থান কাল জায়গাগুলো অনেকটা মিলে যাচ্ছে। এবং রোজকার যারা ডেলি প্যাসেঞ্জারি করেন মেট্রোতে, তোমাদের দাদাই করেন, তিনিও রিলেট করতে পারবেন যে কি কি আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়, কি রকম ঘটনা দুর্ঘটনা নিত্য নৈমিত্তিক ঘটে। হ্যাঁ, এটা খুবই সাংঘাতিক। বিশেষ করে যারা রোজকার যাতায়াত করো। এমনি তো মেট্রো স্টেশন কিছু কিছু ভুতুরে জায়গা আছে, তোমরা জানো, সেটা আমরাও কিছু কিছু জানি। তো সেই রকম যারা রোজ যাতায়াত করেন বা কাজের সূত্রে যাদের যেতে হয়, তাদের কাছে কিন্তু একটু ভয়েরই ব্যাপার আমার তো মনে হয়। একটু জল খেয়ে নিচ্ছি। একটা তো থিওরি আছে, তোমরা জানো, তোমাদের দাদাও হয়তো এক্সপ্লেন করেছেন, যে প্রচুর মানুষ আমরা দেখি, এক গাদা ট্রেনে ভিড়, বাসে ভিড়, রাস্তাতে ভিড়, মানে গড়িয়াহাটে হয়তো অনেক লোকজন দেখছি, তারা সবাই কিন্তু মানুষ নয়। আমারও শুনে খুব অদ্ভুত লেগেছিল এবং ভাবিয়েছিল যে এত ভিড় দেখছি। মাঝে মাঝে দেখবে ট্রেনে গলে গেছি, তার মাঝখানে বাসেও চলে গেছি, বাইরে থেকে মনে হচ্ছে অনেক ভিড়, তো কিন্তু ভেতরটা ফাঁকা। তো সেরকমই বোধ হয় উনি কিরকম, মানে সেরকম লেখক মানুষকে দেখেছিলেন হয়তো। এখানে তো সশরীরে তিনি দেখাও দিয়েছেন, সুইসাইডও করতে গিয়েছিলেন। হ্যাঁ, শ্যাডো পিপল, মানে খুবই সাংঘাতিক। হ্যাঁ দিদি, খুবই টাচি। সবাই মানুষ না, সেনুডিটা তুমি ঠিকই বলেছো। কিন্তু এটাই মুশকিল, যে মানুষটার সঙ্গে কথা বলেছে, যাকে সুইসাইডের জায়গা থেকে বাঁচানো হয়েছে আর টিকিটটাও তাকে দিতে যাওয়া হয়েছে, সেই মানুষটাই মানুষ নয়। আর যখন স্পর্শ করছে, জানতে পারছে হাতটা অস্বাভাবিক ঠান্ডা, মানে এটাই একটা ভাববার বিষয় সত্যি। মানে নিজের কাছেই না নিজেকে তখন বিশ্বাস হয় না। এটা একটা বিশাল জায়গা, মানে যদি কারো এরকম হয়ে থাকে। কারণ সাহিত্য তো আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত থাকে। আর জয়িতাদি ভালো বলতে পারবে এই ব্যাপারে, যেহেতু মানুষটি লেখেন। জীবনে কারোর না কারোর জীবনে কোথাও না কোথাও তো ঘটে থাকে, নাহলে এই গল্পগুলো আসতো না, মানে সত্যি ভূতের গল্পগুলো তাহলে তৈরিই হতো না আর কি। সমস্ত সাহিত্যই এক একটা মানুষের জীবনের গল্প। হ্যাঁ, ঠিকই বলেছ। শুভ সন্ধ্যা সৌম্য।
এরপরে যে ঘটনাটা বলবো, ঘটনা নয়, গল্প, সেটাও হয়তো কারোর কারোর জীবনে কোনো কোনো জায়গায় কিংবা কোনো দেশে ঘটেছে। মানে অদ্ভুতভাবে গল্পগুলো এমনভাবে তাদের বিন্যাস করা হয়েছে যে ভাবতে সত্যি আমাদের নিজের চিন্তাতেই আসে না যে এটাও হতে পারে বা এটাও হয়। চিন্তন মন কিন্তু অনেক প্রশ্ন সম্মুখীন হয়। আর কথা না বাড়িয়ে আমি দ্বিতীয় গল্পের পাঠ শুরু করছি। দ্বিতীয় গল্পটির নাম আশ্চর্য চিঠি, লিখেছেন সুকুমার রুজ। রাত 1:30, তবুও পল হ্যারির চোখে ঘুম নেই। অথচ অপরিমেয় ক্লান্তিতে তিনি আর চেয়ারে সোজা হয়ে বসে থাকতে পারছেন না। ঘাড় হেলিয়ে দিয়েছেন পিছন দিকে, পা দুটো টান টান করেছেন টেবিলের তলা দিয়ে, চোখ বুজে চেষ্টা করছেন ক্লান্তিটা যাতে দূর করতে পারেন। এটা আমাদের ক্ষেত্রে দেখবে অনেক সময় হয় যে প্রচণ্ড পরিশ্রম, দেখবে যেদিন খুব পরিশ্রম হয় মনে হচ্ছে যে শুলেই ঘুমিয়ে পড়ব, কিন্তু ব্রেন তো, যারা চিন্তাশীল মানুষ এবং চিন্তা করেন কাজ করতে করতে, বা যে কাজের ব্রেনটাকে বেশি কাজে লাগানো হয়, ঘুম আসে না। আবার অতিরিক্ত এক্সাইটমেন্টও ঘুম আসে না। ওনারও সেই অবস্থা। শরীরের আর দোষ কি? একটানা প্রায় 13 ঘন্টা ঘাড় নিচু করে বসে ব্যতিক্রমী চিঠিখানার পাঠোদ্ধারের চেষ্টা করছেন পল। প্রায় 90% উদ্ধার করেই ফেলেছেন, সামান্যই বাকি। সেটুকু উদ্ধার করতে পারলেই সারা পৃথিবী জুড়ে আলোড়ন উঠবে। এক যুগান্তকারী আবিষ্কারের অংশীদার হবেন তিনি। এরকম এক উত্তেজনায় পরিস্থিতিতে কি ঘুম আসে? আজ রাতের মধ্যে পুরো চিঠিখানা পাঠোদ্ধার করার সংকল্প নিয়েছেন পল। তাই নানাভাবে চেষ্টা করে যাচ্ছেন। ইনফ্রারেড ফটোগ্রাফির সাহায্যও নিলেন, কিন্তু তেমন ফল হলো না। একে তো 2000 বছর আগের চলিত লাতিন হরফ, তার উপর টানা স্মল লেটারে লেখা। ক্যাপিটাল লেটারের বালাই নেই, কোনো জ্যোতি চিহ্ন নেই। বেশ কয়েক জায়গায় কাটাকুটিও রয়েছে। তাছাড়া বেশ কিছু জায়গায় কালি উঠে গিয়ে অস্পষ্ট হয়ে গেছে লেখা। এটা হওয়ারই ছিল। নেহা চিঠিখানা বার্চ গাছের কাঠের নরম অংশ দিয়ে তৈরি পাতের ওপর লেখা। লেখা না বলে খোদাই করা বলাই ভালো। নরম কাঠের পাতে ধাতব নিব দিয়ে চেপে লেখা হয়েছে। তার উপর সেকালে বিশেষ ধরনের আঠা মেশানো কালি দিয়ে ভর্তি করা হয়েছে দাগগুলো। এই চিঠি ধ্বংসস্তূপ থেকে পাওয়া গেলেও যথেষ্ট ভালোভাবে সংরক্ষিত ছিল, তাই পাঠোদ্ধার করতে কোনো অসুবিধা হচ্ছে না। সংরক্ষিত রাখাটাই তো স্বাভাবিক, কারণ ধ্বংসস্তূপটা আসলে মাটির তলায় চাপা পড়ে থাকা ভিনডোল্যান্ডের দুর্গ, যা ছিল সে যুগে রোম সাম্রাজ্যের প্রতীক্ষার একটা বড় সড়ো ঘাঁটি। পৃথিবী বিখ্যাত প্রত্নতাত্ত্বিক রবিন চার্লে মাটি খুঁড়ে ওই দুর্গ উদ্ধার করার পর তেমনটাই দাবি করেছেন। রবিন চার্লের দাবি অমূলক নয়, কেননা ধ্বংসাবশেষ থেকে পাওয়া গেছে রোমানদের যুদ্ধাস্ত্র, ব্যালিস্টা গোলা, সামরিক কাজে ব্যবহৃত নানা রকম জিনিসপত্র এবং কাঠের বাক্সে রাখা চামড়ায় মোড়া বেশ কিছু কাঠের পাতের চিঠি ও দলিল। চিঠি ও দলিলের লিপি উদ্ধার করার জন্য ফিলোলজিস্ট পল হ্যালির আমন্ত্রণ পাওয়াটা যথেষ্ট যুক্তিসঙ্গত, কারণ চেস্টার হোমের ইন্টারন্যাশনাল ফিলোলজিক্যাল ইউনিভার্সিটির
এনশিয়েন্ট লাতিন স্ক্রিপ্ট বিভাগের প্রধান হলেন পল হ্যারি। এক্ষেত্রে তার চেয়ে যোগ্য ফিলোলজিস্ট আর কে হতে পারে? ইতিমধ্যে তিনি 43খানা চিঠি ও দলিলের মধ্যে 41খানা লিপি উদ্ধার করে ফেলেছেন। মাঝারি সাইজের একখানা চিঠি খুবই অস্পষ্ট, তাই ফেলে রেখেছেন। এখন যে চিঠিখানির লিপি উদ্ধারে উনি ব্যস্ত, সেটি সবচেয়ে ব্যতিক্রমী চিঠি। অন্যগুলির চেয়ে আয়তনে বড়, 2 মিটার পুরু, 9 সেন্টিমিটার চওড়া আর 20 সেন্টিমিটার লম্বা কাঠের পাতে টানা 40 লাইন লেখা রয়েছে। চিঠির বিষয়ও সম্পূর্ণ আলাদা। অন্যান্য দলিল বা চিঠিগুলো হলো সামরিক নির্দেশ আদান প্রদান সংক্রান্ত, কিন্তু এই চিঠিতে খোদাই করা রয়েছে এক অভূতপূর্ব বৈজ্ঞানিক সংকেত সূত্র, যে সংকেত সূত্র বাস্তবে রূপায়িত হলে সমগ্র পৃথিবীর মানুষ তথা প্রাণীকুলের খাদ্য সমস্যার সমাধান হয়ে যাবে। এটা একটি অদ্ভুত ঘটনা বা অদ্ভুত সাবজেক্ট নিয়ে একটা গল্প, যেটা কেউ বলতে পারে না অদূর ভবিষ্যতে এরকম কোনো যন্ত্র বা থিওরি আবিষ্কার হতে পারে। অনেকটা AI এর মতন, যেরকম আবিষ্কার হয়েছে যে মানুষ না থাকলেও মানুষের অবিকল কেউ যন্ত্রচালিত কিছু করে মানুষের কাজগুলো করা যায়, সেই রকমই সেই দিকে একটা গবেষণা চলছে। ধ্বংসস্তূপের খনন কাজ এখনো শেষ হয়নি, আরো মাস দুয়েক চলতে পারে। তাই স্তূপের আশেপাশে বেশ কয়েকখানা তাঁবু খাটানো হয়েছে। সেগুলোর একটার মধ্যে পল হ্যারি তার কাজ করে চলেছেন। এই গভীর রাত্রিতে অন্যান্য তাঁবুগুলোর আলো নেভানো। সারাদিনের পরিশ্রমের পর সকালে বিশ্রাম নিচ্ছে। তাঁবুর বাইরে বার্চ, বালসাম, ম্যাপল গাছগুলোও ঘুমোচ্ছে। শুধু কিছুটা দূরে দূরে উঁচু পোস্টের মাথায় সার্চ লাইটগুলো প্রখর চোখে জেগে রয়েছে। পল হ্যারি না ঘুমলেও পেছনে ঘাড় হেরিয়ে, সামনে পা ছড়িয়ে, চোখ বুজে চেয়ারে বসে রয়েছেন। টেবিলে ল্যাম্প জ্বলছে, সামনে অদ্ভুত চিঠিখানা। সারাদিনে ক্লান্তিতে পলের একটু ঝিমুনি এসেছিল বোধহয়। অসমান জায়গায় নড়বড়ে চেহারে, দেহের ভার একদিকে হেলে পড়ায় চেয়ার উল্টে পড়ে যাচ্ছিল। আর কি, পড়ে যাওয়া রুখতে হাত পা ছুড়লেন পল। হাঁটুর ধাক্কায় টেবিল নড়ে উঠল। নিজের মতন আটকালেও টেবিলে বসে থাকা ল্যাম্পটার পতন আটকাতে পারলেন না। ল্যাম্পটা ভেঙে চুরমার হয়ে গেল। অন্ধকারে ডুবে গেলেন তিনি। এখন আর কি করা যায়? রবিন চার্ল ও তার সঙ্গী সাথী এখন ঘুমিয়ে রয়েছে অন্য তাঁবুতে। এই রাত্রিবেলা ল্যাম্পের জন্য তাদেরকে বিরক্ত করা উচিত হবে না, এই ভেবে পল হ্যারি এখন তার কাজ বন্ধ রাখতে বাধ্য হলেন। তাহলে এখন একটু বিশ্রাম নেওয়া যাক, কাল সকালে উঠে আবার মাথা ঘামানো যাবে। এটাই মনস্থির করে পল অন্ধকারের মধ্যে পাশে ক্যাম্বিস খাটে শুয়ে পড়লেন কম্বল মুড়ি দিয়ে। কিন্তু ঘুম আসতে চাইছে না। শুয়ে শুয়ে পল ভেবে চলেছেন চিঠিখানার কথা। চিঠির প্রথম দিকটা ও শেষ অংশটা বেশ স্পষ্ট, উদ্ধার করতে কষ্ট হয়নি। চিঠিখানি লিখেছেন লুসিয়াস নামের একজন। তিনি একজন সামরিক ডাক্তার। সালপিসিয়া লেপিদিনা নামের কোনো এক মহিলাকে স্যালুটেম সম্বোধন করে এই চিঠি। যেহেতু লাতিন ভাষা, তাই শব্দ উচ্চারণগুলো একটু অন্যরকম এবং নামগুলোও একটু অন্যরকম। চিঠির প্রথম দিকে সৌজন্য প্রকাশ ও দু একটি মামুলি কথার পরে মূল বিষয়। ভেষজ পদ্ধতিতে প্রাণীদেহে এমন এক বৈশিষ্ট্য বা গুণ উৎপন্ন করা সম্ভব যাতে প্রাণীরা উদ্ভিদের মতো নিজেদের শরীরের মধ্যেই নিজের খাদ্য তৈরি করে নিতে পারে। সম্ভবত
সবুজ উদ্ভিদের ক্লোরোফিল জাতীয় কোনো রঞ্জক পদার্থের গুণাবলীর কথা বলা হয়েছে, যেটা আমি বলছিলাম যে নানা রকম এক্সপেরিমেন্ট চলছে আমাদের বিজ্ঞান জগতে। সেরকম হয়তো কোনো একদিন আসবে হঠাৎ করে, আমরা হয়তো জানি না আজ থেকে কয়েক হাজার বছর পর, যে মানুষের নিজেদের আর আলাদা করে খাদ্য অন্বেষণ করতে হবে না। নিজেদের শরীর থেকে এমন কিছু পদার্থ বেরোবে তাতে তারাই তাদের ক্ষুধা নিবৃত্তি করতে পারবে, অনেকটা গাছের মতো। চিঠির মাঝামাঝি জায়গায় লাইনগুলোতে রয়েছে ভেষজ উপাদানগুলির নাম ও তার প্রয়োগ পদ্ধতি, কিন্তু কয়েকটা লাইন এত অস্পষ্ট যে ইনফ্রারেড ফটোগ্রাফিতেও কাজে আসছে না। কাল সকালে আবার নতুন উদ্যমে কাজ শুরু করবেন। পুরো চিঠিখানার ভাষা উদ্ধার করতেই হবে, এমন সংকল্প করে পল চোখ বন্ধ করলেন। বোধহয় পল ঘুমিয়ে পড়েছিলেন, কিন্তু একটা খসখস খসখস শব্দে ঘুমটা ভেঙে গেল। কান ও মন সজাগ হয়ে উঠল, কিন্তু চোখটাকে কাজে লাগাতে পারছেন না। তাঁবুর ভেতর অন্ধকার যেন আরো গাঢ় হয়ে পড়ছে। পল ভাবলেন, তাঁবের ভেতর কেউ ঢুকেছে নাকি? অন্য কোনো বন্য প্রাণী ঢুকরা তো অসম্ভব নয়, কাছেই জঙ্গল। তবে জঙ্গলে ভয়ঙ্কর প্রাণী নেই, তাই রক্ষে। পল ইচ্ছাকৃতভাবে কাশির শব্দ করেন। জন্তু জানোয়ার হলে পালিয়ে যাবে, কিন্তু খসখস শব্দটা হয়েই চলেছে। তবে কি তাঁবুতে কোনো মানুষ ঢুকেছে? তা হলেও হতে পারে কোনো মতলববাজ হয়তো এই মূল্যবান চিঠি চুরি করার জন্য ঢুকেছে। কেননা দিনের বেলায় চিঠিখানি প্রথম থেকে কয়েক লাইন পড়ে পল উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। আবেগ সংযত না করতে পেরে অন্যান্যদের কাছে সামনে বলেই ফেলেছিলেন চিঠির আসল বিষয়বস্তুর কথা। হয়তো তাদের মধ্যে কেউ লোভ সামলাতে পারেনি। পল ভয় ও আশঙ্কায় উঠে বসেন। কান পেতে তাঁবুতে কারোর অস্তিত্ব বোঝার চেষ্টা করেন। খসখস শব্দ ছাড়া আর কোনো শব্দই নেই। এবার তিনি সাহসে ভর করে খাট থেকে নামেন। অনুমান করে এগোন টেবিলের কাছে। চেয়ারে একবার হোঁচট খেলেও সামলে নেন। টেবিলে হাত বাড়ান। যাক, টেবিলে জিনিসপত্র সব ঠিকঠাকই আছে। তবে অবাক হন একটা কথা ভেবে যে যতদূর মনে পড়ছে শোবার আগে টেবিলটা বেশ অগোছালো ছিল। এখন যেন কেউ টেবিলের জিনিসপত্র গোছগাছ করে দেখেছে। তাহলে নিশ্চয়ই কেউ ঘরে ঢুকেছিল। একটা আলোর ব্যবস্থা করতে পারলে ভালো হতো, এমন ভেবে তাঁবুর পর্দার কাছে এগোন। পর্দা তুলে দেখতে আগ্রহী হন অন্য তাঁবুতে আলো জ্বলছে কিনা। পর্দা তুলতেই হাড় হিম করা বাতাস ঢোকে তাঁবুর ভেতর। বাইরে প্রবল বাতাস বইছে। কোনো রাত চড়া পাখি বিকট শব্দে ডেকে ওঠে। আচমকা সে শব্দে পল আটকে ওঠেন। তার বুকের ভেতরটা চমকে ওঠে। বাইরের ল্যাম্পপোস্ট থেকে আসা আবছা আবছা আলোয় একটা চেয়ারে বসা নিবিষ্ট মনে লেখে চলেছেন একজন। শব্দ হচ্ছে খসখস 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 খসখস। লম্বা আলখাল্লা পরা দীর্ঘদেহী একজন বৃদ্ধ মনে হয়। মাথায় টাক, লম্বা দাড়ি, খুবই শীর্ণকায়। এবার বাস্তবে কি খুব ভয় পেয়ে যান পল। ঝটিতে তাঁবুর বাইরে বেরিয়ে পড়েন। দ্রুত পায়ে একটা সার্চ লাইটের তলায় গিয়ে দাঁড়ান। প্রচুর আলো ওর মনের ভয়কে আস্তে আস্তে শুষে নেয়। উনি ভাবতে চেষ্টা করেন দিনের বেলা এই ধরনের কোনো বৃদ্ধকে দেখেছেন কিনা। না, এমন বিদঘুটে চেহারার কাউকে দেখেছেন বলে তো মনে পড়ছে না। তবে কি ভুল দেখলেন? কোনো মানুষ হলে নিশ্চয়ই এতক্ষণে বেরিয়ে পালাতো কিংবা আক্রমণ করতো, কিন্তু না, তেমন কিছু তো। তবে কি না, ওসব উনি বিশ্বাস করেন না। তাহলে নিশ্চয়ই মনের ভুল। ঘুমের মধ্যে ওই চিঠির কথা ভাবছিলেন তো। চিঠির লেখক ও প্রাপকের কথা অবচেতনে ভাবছিলেন বলেই হয়তো। এবার পর সাহস সঞ্চয় করে আবার তাঁবুর দিকে এগোন। উঁচু করা পর্দা তুলে ধরেন। ভেতরে আলো ঢোকে। না,
তার আর দেখা যাচ্ছে না সেই বৃদ্ধকে। চেয়ার খালি, তাঁবুর ভেতরে লুকোনোর মতো জায়গাও নেই। তবে কি অন্য দিক থেকে বেরিয়ে গেছে? সেটাও তো সহজ সম্ভব নয়, কারণ তাঁবুর চারিধার শক্তপোক্ত করে আটকানো, যাতে বন্য প্রাণী না ঢুকতে পারে। তাহলে বোধহয় নিশ্চয়ই চোখের ভুল। এমন ভেবে পল ক্যাম্বিস খাটের কাছে চলে যান। উত্তেজনা, ভয়, সন্দেহ মিলেমিশে এক অদ্ভুত অনুভূতি ওর মনে। একটু ইতস্তত করে খাটে উঠে আবার শুয়ে পড়েন। না, খসখস শব্দটা নেই। তবু কান খাড়া করে চোখ বুঝে থাকেন পল। এক সময় ভোর হয়, ঘুম ভাঙে প্রকৃতির। তাঁবুর অদূরে বার্চ ওর বালসাম গাছ দুটো যেন জেগে উঠেছে সকলের আগে। বার্চের ডালে কোথাও একটা ড্রেন পাখি লুকিয়ে বসে আপন খেয়ালে প্রভাতী সঙ্গীত গেয়ে চলেছে। বালসাম গাছের পাতার ঝোপে বসে কোনো পাখি, এক চিকাডি পাখি, তার কালো টুপি পরা মাথা একটু দুলিয়ে ঠোঁট উঁচু করে টানা টানা সুরে ডেকে চলেছে, চিকাডি চিকাডি, যেন বলছে, ওয়েক আপ প্লিজ, ওয়েক আপ প্লিজ। পল উঠে বসেন। ভোরের আলো তাঁবুর ভেতরের অন্ধকারকে হটিয়ে দেয়। পলের চোখ টেবিলে। যাক, সব ঠিকঠাকই আছে দেখছি। ওই যে অদ্ভুত চিঠিখানা, তার পাশে পেন্সিল, ইরেজার, শার্পনার, লেন্স, অন্যান্য যন্ত্রপাতি। শুধু চেয়ারটা টেবিল থেকে একটু দূরে দাঁড়িয়ে রয়েছে একা, যেন টেবিলের সঙ্গে খুনসুটি করেছে, করে মুখ ফিরিয়ে নিয়েছে। চেয়ারখানা দেখে কাল রাতে সেই টাক মাথা দীর্ঘকায় বৃদ্ধের কথা মনে পড়ে। আপন মনেই হেসে ওঠেন পল। হ্যাঁ, তিনি যে এমন ভীতু তা আগে জানতেন না। পায়ে পায়ে উনি চেয়ারের কাছে যান, চেয়ার সরিয়ে এনে টেবিলের পাশে বসেন। স্বাভাবিকভাবেই চোখ যায় দীর্ঘ চিঠিখানার দিকে। আর যেভাবেই হোক ওই চিঠির মর্মোদ্ধার করতেই হবে। এইভাবে টেনে নেন চিঠিখানা। চিঠিতে চোখ বুলিয়ে চমকে ওঠেন। আশ্চর্য, চিঠির অস্পষ্ট অক্ষরগুলো জল করছে, নতুন করে কেউ লিখে দিয়েছে যেন। এখন চিঠির মাঝখানের লাইনগুলো স্পষ্ট পড়া যাচ্ছে। প্ল্যান্টোনাইস অ্যামিকাস দাও ওয়াইল্ড মিহি ডোয়েস্টিডি ভেইন অস্ট্রিয়া। অবাক হয়ে যান পল। এ কি করে সম্ভব? 2000 বছর আগের লেখা চিঠি। তবে কি কাল রাতে সেই বৃদ্ধটা? চিঠির শেষ পত্র লেখকের নামটাও কেমন স্পষ্ট হয়ে উঠেছে, যেন সদ্য খোদাই করে কালি লাগানো হয়েছে শব্দ তিনটিতে, ভেল ফ্রেটার লুসিয়াস। আশ্চর্য, লুসিয়াস নামটা আগে থেকেই চিঠিতে লেখেছিল, কিন্তু ভেলফ্রেটার অর্থাৎ বিদায় ভাই, এই কথাটা তো লেখা ছিল না। পল হতবাক হয়ে চেয়ারে বসে থাকে। এমন সময় বাইরে অ্যাসপেন গাছটার এক ঝাঁক কোয়েল জাল পাখি উড়ে এসে বসে। তাদের লম্বা সবুজ পালকে ভোরের আলো চিকচিক করতে থাকে। পেটের দিকে টুকটুকে লাল রং যেন আরো খোলতাই হয়েছে। পাখিগুলো অকারণে কিচিরমিচির করে কত কথাই যে বলতে থাকে। হ্যাঁ সুদীপ্তা, ভূত আছেন পাশে বসে, তিনি করেছেন খসখস আওয়াজ। ঠিক ঠিক, আমারও খসখস শব্দ শুনতে পাচ্ছি, তবে ইনি ভূত নন। তবে কে বলো তো? কেমন লাগলো বলো দুটো গল্প? দুটো দু ধরনের গল্প। লাস্টের গল্পটা, এটা হয়তো অদূর ভবিষ্যতে, আমরা হয়তো জানি না, আমাদের হয়তো
গাছের মতোই আমরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারবো। খাদ্য সংকট বোধহয় অদূর ভবিষ্যৎ দূরে চলে যাবে। আর আরেকটি তো তোমাদের বললাম যে পাতাল রেলের টিকিট, তোমাদের ভালো লেগেছে শুনে খুব ভালো লাগছে। চেষ্টা করেছি মাহলটা ক্রিয়েট করার জন্য। এই ব্যাপারে একটি কথা বলি, না ভাই তোমাদের দাদা ছিল না, ছিল মামি। তোমার দাদা অন্য ঘরে, ওটি আমাকেই করতে হয়েছিল। ওটা পড়ার এবং পাঠ করার একটা ধরন। কেমন লাগলো বলো? চমকে দিলাম তো। আচ্ছা অনির্বাণ, অনেক দিন আগে যদি থাকো ভাই, একটি কথা বলি, আমার বলা হয়নি। তুমি আমাকে একটি গল্প রিকোয়েস্ট করেছিলে, তো আমি গল্পের নাম এক্ষুনি বলছি না, আমার সেটি মনে আছে, কিন্তু তারপরে আমি অনেকের অনেক গল্পই পাঠ করে শুনিয়েছি। তোমার হয়তো খারাপ লাগতে পারে যে দিদি পড়লেন না, তবে আমি ওই গল্পটির জন্য যে ধরনের গলা এবং বাচন ভঙ্গি আমাকে করতে হবে, আমি সেটা চেষ্টা করে যাচ্ছি। মানে রপ্ত করতে পারিনি বলে আমি এখনো তোমার বলা গল্পটি পাঠ করে শোনাতে পারিনি। আমার মনে হলো তোমাকে একবার বলে দেওয়া উচিত। তুমি কষ্ট পেও না, মন খারাপ করো না, আমি নিজেকে একটু প্রস্তুত করে নিই, তারপরে তোমার অনুরোধের গল্পটি আমি নিশ্চয়ই একদিন পাঠ করে শোনাবো। হ্যাঁ সুদীপ্তা, ওগুলো আমাদের করতে হয়, মানে পার্ট অফ দ্য পড়ার মধ্যেই পড়ে আর কি। চেষ্টা করেছি, এটুকু বলতে পারি। আজকে তাহলে আমাকে বিদায় দাও। তোমরা জানিয়েছো তোমাদের খুব ভালো লেগেছে, তোমাদের এই ইন্সপিরেশনটা আমাকে এত দূর নিয়ে এসছে। কিন্তু আগে একটা সময় তোমাদের দাদা আমাকে বলে 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 সামনে আনাতে পারেনি, একটু হেজিটেশন ছিল। তোমাদের মতন কিছু লোক যারা আমাকে, আমাদের মতন লোকদের সাহস দাও, শক্তি বাড়াও, মানসিক শক্তি বাড়াও, যে না ভুল হলেও ঠিক আছে, কিছু অসুবিধা হবে না। সেই জায়গা থেকে আমি আজ পড়ার সাহসটা পেয়েছি, দুঃসাহস বলতে পারো। তো আজকে ভাই এই পর্যন্ত। একটু ঠান্ডা পড়েছে, দেখতেই পাচ্ছ আমাকে। ভালো থেকো তোমরা, সাবধানে থেকো। আজকে আমাকে বিদায় দাও। শুভরাত্রি, ভালো থেকো, নমস্কার।